নিরক্ষীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আমরা একটা ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে, এই যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল যেটা কি না ওই সূর্যরশ্মি এই স্থানের ওপর লম্বভাবে কিরণ দেয়, যার প্রভাবে এই স্থানের উষ্ণতা প্লাস বৃষ্টিপাত বেশি হয়, সেটাই আমরা জানব। তো এর অবস্থান আমি আগেই আলোচনা করেছি যে এই স্থান 0 ডিগ্রি অর্থাৎ নিরক্ষরেখা থেকে 5 থেকে 10 ডিগ্রি নর্থ আর সাউথ এই পর্যন্ত তার বিস্তার বা অবস্থান। এবার কোন কোন জায়গায় মেন দেখা যায়, সাধারণত আমি এখানে দুটি নাম লিখেছি, আরও জায়গায় লক্ষ্য করা যায়, কিন্তু এই দুটি স্থান হলো উল্লেখযোগ্য। অর্থাৎ একটা হচ্ছে আফ্রিকার কঙ্গো নদীর অববাহিকা আর দক্ষিণ আমেরিকার আমাজন নদী অববাহিকা। এই দুটো স্থান, একটা আমাজন আর একটা কঙ্গো। এবার আসি উষ্ণতাটা নিয়ে আসার আগে আমি কি বলবো যে উষ্ণতাটা বেশি হওয়ার কারণ কি আগেই বলেছি যে সূর্যরশ্মি এই স্থানের ওপর সারা বছর লম্বভাবে কিরণ দেয়। ঠিক আছে, তো এই জন্যই এই জায়গার উষ্ণতা খুব বেশি হয়। গ্রীষ্মকালে এটা গড় উষ্ণতা 27 ডিগ্রি, গ্রীষ্মকালের গড় উষ্ণতা 27 ডিগ্রি। আর শীতকালে যে উষ্ণতাটা অর্থাৎ রাতের বেলা আমরা কি দেখব, এই যে গ্রীষ্মকালের যে উষ্ণতাটা 27 ডিগ্রি, সেটা রাতের বেলা ওটা কমে যায়, অনেকটাই কমে যায়। তো আমরা কি দেখলাম যে গ্রীষ্মকালের উষ্ণতা 27 ডিগ্রি আর শীতকালের উষ্ণতা 25 ডিগ্রি, বোঝা গেল। তো এই যে 27 ডিগ্রি উষ্ণতা এটা হচ্ছে গ্রীষ্মকালের গড় উষ্ণতা, আর এই যে 25 ডিগ্রি উষ্ণতা এটা শীতকালের গড় উষ্ণতা। এবার আমরা কি লক্ষ্য করব যে দিনের বেলায় যে টেম্পারেচারটা থাকে সেটা 27 ডিগ্রি, আর রাতের বেলা সেটা অনেকটাই কমে যায়। ঠিক আছে, অনেকটাই কমে যায়। আর এই যে উষ্ণতার প্রসর অর্থাৎ শীতকাল আর গরমকালের এই যে উষ্ণতার পার্থক্য এটা কত ডিগ্রি, এটা 2 ডিগ্রি। তাই বলা হচ্ছে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের যে উষ্ণতার প্রসর আমরা লক্ষ্য করতে পারি সেটা অন্য কোনো জলবায়ু অঞ্চলে এত কম উষ্ণতার প্রসর আর কোথাও লক্ষ্য করতে আমরা পারি না। বোঝা যাচ্ছে এই অংশ থেকে কোন দুটো টপিক, একটা হচ্ছে গ্রীষ্মকালের গড় উষ্ণতা কত, একটা শীতকালের গড় উষ্ণতা কত। আর এই যে উষ্ণতার পার্থক্য তোমরা বুঝতে পারছো 2 ডিগ্রি, এটাকে বলা হয় উষ্ণতার প্রসর, যেটা এই জলবায়ু অঞ্চলে সব থেকে কম। আর কি বললাম যে শীতকালে আর রাতের বেলায় এর উষ্ণতা অনেকটাই কমে যায়। তাই এই ক্রান্তীয় শীতকাল এটাকে আমরা বলে থাকি। বোঝা যাচ্ছে, অর্থাৎ আমরা কি বললাম যে গ্রীষ্মে দিনের বেলা প্রচণ্ড পরিমাণে উষ্ণতা থাকে, কিন্তু রাতের বেলায় এর উষ্ণতা অনেকটাই কমে যায়। তাই এই অংশটাকে আমরা বলবো ক্রান্তীয় শীতকাল। ঠিক আছে, আর কি জানবো এরপর, বৃষ্টিপাত 200 থেকে 250 সেন্টিমিটার কেন হয়, সেটার কারণ কি না, যেহেতু সারা বছর লম্বভাবে সূর্যরশ্মি কিরণ দিচ্ছে আর সেখানে জলাশয় আর নদ নদী এই সমস্ত প্রচণ্ড পরিমাণে রয়েছে, তাই দিনের বেলায় অত্যাধিক উষ্ণতার কারণে সেই অংশের জল জলীয় বাষ্প রূপে কি হয়, বায়ুর ওপরে উঠে যায়। তার পরবর্তী সময়ে পরিচলন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটায়। তাই এই স্থানের এই যে বৃষ্টিপাত এতটা বেশি, 200 থেকে 250 সেন্টিমিটার। এবার এই অঞ্চলে কিছু টার্ম আমরা জেনে নিই। প্রথমে জানবো নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য কেন বলা হয়, কারণ এই জলবায়ু অঞ্চলের উষ্ণতা আর বৃষ্টিপাত দুই বেশি থাকার কারণে এই স্থানে যে অরণ্য লক্ষ্য করা যায় অর্থাৎ বন, সেটা প্রচুর পরিমাণে অত্যাধিক পরিমাণে বন লক্ষ্য করা যায়। তাই এটাকে বলা হয় নিরক্ষীয় বৃষ্টি অরণ্য। ক্রান্তীয় শীতকাল বললাম। আর 4 o'clock রেন, অর্থাৎ আমরা দেখব যে বৃষ্টিপাতের পয়েন্টে বিকেল 4টের সময় সেই স্থানে পরিচলন প্রক্রিয়ায় আর কিউমুলোনিম্বাস মেঘের সাথে যেটা ঘটে কি না, 4টের সময় ওই কিউমুলোনিম্বাস মেঘ থেকে পরিচলন প্রক্রিয়ায় প্রতিদিন বৃষ্টিপাত ঘটে থাকে। তাই এই স্থানের যে বৃষ্টিপাত এটাকে বলা হয় 4 o'clock রেন। এবার দেখো যে এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদগুলো কি কি, বন্যপ্রাণী কি কি, এখানকার অধিবাসীদের যে তোমাদের এরা কি কি জীবনযাত্রা করে, এই সমস্ত কিছু।
আর এই যে স্বাভাবিক উদ্ভিদ এর কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আমি তোমাদের বলবো। তো প্রথমে আসি স্বাভাবিক উদ্ভিদ কী কী রয়েছে। এই যে রবার, রোজউড, আয়রনউড এগুলো কোথায় দেখতে পাওয়া যায়? এগুলো দেখতে পাওয়া যায় আমাজন নদী অববাহিকায়। প্লাস মেহগনি, রবার এই সমস্ত উদ্ভিদ লক্ষ্য করা যায় কোথায়? জাইরে বা কঙ্গো নদী অববাহিকায়। প্লাস এই যে শাল, সেগুন এগুলো দেখতে পাওয়া যায় নিরক্ষীয় অরণ্যে। এবার এই স্বাভাবিক উদ্ভিদে কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যেমন তোমাদের এখানে আমি লক্ষ্য করে বলেছি যে সেলভা। তো সেলভা কি? সেলভা হচ্ছে আমাজন নদী অববাহিকায় যে সমস্ত অরণ্য লক্ষ্য করা যায় সেগুলোকে বলা হয় সেলভা। ঠিক আছে, আমাজন নদী অববাহিকায় যে সমস্ত অরণ্য লক্ষ্য করা যায় সেগুলোকে বলা হয় সেলভা। এবার এটাকে চিরসবুজ অরণ্য কেন বলে, মানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলকে চিরসবুজ অরণ্য কেন বলে? কারণ এই অঞ্চলের অরণ্যগুলো সারা বছর মানে এদের গাছের পাতাগুলো সবুজ থাকে আর ফল তারপরে ফুল এইগুলো সারা বছর ধরে। অর্থাৎ এই চিরসবুজ অরণ্য নাম হয়েছে এই জন্যই, চির মানে সারা বছর, সবুজ মানে এখানকার অরণ্যের যে গাছের প্রকৃতি সেটা হচ্ছে এমনই যে এই অরণ্যের গাছের পাতাগুলো সারা বছর সবুজ থাকে প্লাস ফল ফুল এগুলো ধরে। এবার ক্যানোপি, এটা আসার আগে কিছু বলি যে এখানকার গাছের প্রকৃতি, অর্থাৎ যে গাছগুলো হয় সে গাছগুলো হয় খুব শক্ত, খুব ভারী, আর এই যে গুঁড়িগুলো হয় সেগুলো খুব মোটা, প্লাস এই গাছগুলোর হাইট উচ্চতা এগুলোও খুব বেশি হয়। তার সাথে এখানে যে স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ এখানকে যে স্বাভাবিক উদ্ভিদের প্রজাতি লক্ষ্য করা যায়, বিভিন্ন গাছের যে সমাহার লক্ষ্য করা যায় সেগুলো খুব বেশি, মানে 300টির বেশি এখানে গাছের প্রজাতি লক্ষ্য করা যায়। আর কি বললাম যে গাছের যে প্রকৃতি, অর্থাৎ এখানকার কাঠ খুব শক্ত ভারী, গুড়ির প্রকৃতি মোটা, আর গাছের উচ্চতাও খুব বেশি, আর প্রত্যেকটা গাছ একে অপরের গায়ে গায়ে অবস্থান করে। ঠিক সেই জন্য গায়ে গায়ে অবস্থান করার জন্য আর পাতাগুলো যেহেতু প্রচণ্ড পরিমাণে কি ছড়ানো, ঠিক আছে, আর অনেক বড় বড় পাতার সাইজ, সেই জন্য এখানে লক্ষ্য করা যায় ক্যানোপি। অর্থাৎ ক্যানোপি কথার অর্থ হচ্ছে চাঁদোয়া। এবার এটা বিষয়টা কি না, যেহেতু এক একটা গাছ এক একটার সাথে প্রায় লেগে থাকে, ঠিক আছে, আর এক একটা গাছের পাতার সাইজ যেহেতু অনেকটাই বড়, তাই এই গাছগুলো আর গাছের পাতা কাণ্ড এগুলো মিলেমিশে একটা চাঁদোয়া সৃষ্টি করে। এবার এই চাঁদোয়া সৃষ্টি হওয়ার পর কি হয় না, সূর্যের আলো এই অরণ্যের ভেতরে আর প্রবেশ করতে পারে না। ঠিক সেই কারণে যদি বৃষ্টিপাত হয় তাহলে সূর্যের আলোয় এগুলো খুব বেশি পরিমাণে শুকোতে পারে না, তাই জন্যই তলদেশে প্রচুর পরিমাণে লতা গুল্ম এই সমস্ত উদ্ভিদ জন্মায়। বোঝা যাচ্ছে? এটা হচ্ছে ক্যানোপি। তো এখানটা তোমাদের বোঝালাম স্বাভাবিক উদ্ভিদটা। এবার আসি বন্যপ্রাণী। বন্যপ্রাণী যেগুলো লক্ষ্য করা যায় সেগুলো কোনগুলো? বেশিরভাগ যে বন্যপ্রাণীগুলো একটা গাছ থেকে অন্য একটা গাছে লাফ দেওয়ার মাধ্যমে এগিয়ে যেতে পারে সেই সমস্ত প্রাণীগুলোই এই জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এবার কোন কোন প্রাণীগুলো বললাম না যে সমস্ত প্রাণী লাফাতে পারে, যেমন বাঁদর, গরিলা, শিম্পাঞ্জি, তারপরে এর তলদেশে জলাশয়ে দেখতে পাওয়া যায় কুমির, প্লাস গন্ডার, হাতি, সাপ। সাপ বেশি পরিমাণে লক্ষ্য করা যায় কারণ এই তলদেশটা যেহেতু ফাঁকা থাকে, প্লাস লতা গুল্ম গাছ যেহেতু বেশি পরিমাণে থাকে, তাই এখানে সাপটা প্রচুর পরিমাণে লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ব্যাপার। এরপরে আসে এর অধিবাসী, অর্থাৎ এখানে যে সমস্ত মানে প্রজাতির মানুষ বসবাস করে তাদের এক একটা নাম রয়েছে, যেমন পিগমি। তো পিগমি কাদেরকে বলা হয় আর রেড ইন্ডিয়ান কাদের বলা হয়? পিগমি হচ্ছে জাইরে নদী অববাহিকায় যারা বসবাস করে, কঙ্গো বা জাইরে নদী অববাহিকায় যারা বসবাস করে তাদের একটা নাম দেওয়া আছে, সেটা হচ্ছে পিগমি। প্লাস রেড ইন্ডিয়ান হচ্ছে আমাজন নদী অববাহিকায় যারা বসবাস করে, আমাজন নদী অববাহিকায় যারা বসবাস করে তাদের নাম দেওয়া হয়েছে রেড ইন্ডিয়ান। তো এরা তো কোনো না কোনোভাবে এদের জীবনটাকে কি করবে? এগিয়ে নিয়ে যাবে। তো এই জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো কি দরকার? পরিশ্রম করা দরকার, কাজ থাকা দরকার, টাকা পয়সার দরকার, এই সমস্ত তো দরকার। তো তাদের এই জীবনযাত্রা কিভাবে অতিবাহিত হয়? দেখো লিখেছি বনজ সম্পদ, পশু শিকার আর কৃষি। এবার যেহেতু এখানে বনের পরিমাণ প্রচুর বেশি, প্লাস এখানে কিছু ভেষজ উদ্ভিদও লক্ষ্য করা যায়, যেমন সিংকোনা, সর্পগন্ধা এই সমস্ত উদ্ভিদ, আর প্রচুর পরিমাণে গাছ লক্ষ্য করা যায়। তো সেইখান থেকে এরা কি করে? বনজ সম্পদ
তোমাদের নেয় এরা, মানে তোমাদের যে ফলগুলো হয় বা কাঠগুলো, সেই কাঠগুলো, ফলগুলো, পাতা, এই সমস্ত এরা সংগ্রহ করে, দিয়ে এইগুলো বিক্রি করার মাধ্যমে এরা জীবনযাপন অতিবাহিত করে। প্লাস পশু শিকার, এখানকার অধিবাসীদের এই যে একটা তোমাদের পশু শিকার করার একটা যে ইচ্ছা, এটা প্রবল, ঠিক আছে। এরা এখানে কি করে, বেশিরভাগটাই পশু শিকার করার মাধ্যমে জীবনটা অতিবাহিত করে। অর্থাৎ কোনো একটা পশুকে মারা এবং তারপর সেটাকে কি করা, খাওয়া, এটার মাধ্যমে তারা বিশেষত তাদের জীবনটাকে অতিবাহিত করে। আর কৃষি, তবে কৃষিটা খুব একটা ইম্পর্টেন্ট নয় এই জায়গার। কৃষি বলতে দুটো এই কৃষি লক্ষ্য করা যায়, একটা স্থানান্তর কৃষি আর একটা বাগিচা কৃষি। এবার এই দুটো খুবই অল্প পরিমাণে হয়, এই যে স্থানান্তর কৃষি আর বাগিচা কৃষি, এই দুটি খুবই অল্প পরিমাণে হয়। তো আমি তোমাদের এখানে লিখেছি স্থানান্তর কৃষি। তো স্থানান্তর কৃষি ব্যাপারটা কি না, ধরো যে জায়গাটা অরণ্যে সমৃদ্ধ, সেই জায়গার অরণ্য বা বনটাকে কেটে ফেলা হলো, সেই জায়গাটাকে পরিষ্কার করা হলো, সেই জায়গাটাকে কি করা হলো, খনন করা হলো, মানে সেই জায়গাটা এবার কৃষিকাজের উপযোগী করা হলো। তো এইভাবেই স্থানান্তর মানে কি, আলাদা আলাদা জায়গা, মানে একটা জায়গায় গাছ ফাছ কাটলাম, গাছটাকে কেটে সে জায়গাটা পরিষ্কার করলাম, সেখানে কিছু চাষ করলাম, ঠিক 2 বছর পর যখন মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাবে, আমি আবার পরের কোনো একটা বনে যাব, সেখানে বনের গাছ কাটবো, গাছ কেটে সে জায়গাটা পরিষ্কার করব, আবার কৃষিকাজ করব। এই যে প্রবণতা, এটা হচ্ছে স্থানান্তর কৃষি। এবার এই স্থানান্তর কৃষি কোথায় লক্ষ্য করা যায়, এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। স্থানান্তর কৃষির মাধ্যমে তারা আলু আর কি আখ, এই সমস্ত কলা, এই সমস্ত যে ফসল এরা ফলায়। তবে বাগিচা কৃষিটা তেমনভাবে এখানে গুরুত্বপূর্ণ নয়, তবে লক্ষ্য করা যায় বাগিচা কৃষি। তো এইগুলো তোমরা দেখলে। এরপরে দেখো খনিজ সম্পদ আর শিল্প, লাস্ট পয়েন্ট। খনিজ সম্পদ আর শিল্প কি কি লক্ষ্য করা যায়, খনিজ সম্পদ দুটো মেন লক্ষ্য করা যায়, একটা টিন আর একটা কি প্রাকৃতিক গ্যাস খনিজ তেল। এবার টিন লক্ষ্য করা যায় মালয়ে, আর সুমাত্রা আর জাভা, এই দুটি জায়গাতে লক্ষ্য করা যায় কি, সুমাত্রা আর জাভাতে লক্ষ্য করা যায় খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাস। এবার প্লাস আছে শিল্প। তো এখানে কি শিল্প লক্ষ্য করা যায়, তোমাদের যদি বলি যে এই জায়গায় কি শিল্প গড়ে উঠতে পারে, তো তোমরা নিশ্চয়ই বলবে যেহেতু এই অঞ্চলে বনের পরিমাণ বেশি আর সারা বছর বনে কোনো না কোনো ফল বা কাঠের কোনো না কোনো কিছু পাওয়া যাবেই, তাই এই জায়গা থেকে এরা যে শিল্পটা নির্ভর করে সেটা হলো বনজ সম্পদ নির্ভর শিল্প।